বয়সটাও কম এবং এই যে এই হারটা, মানুষের তো হার থেকেই শিক্ষা নেয়, নতুন করে শিখতে হয়, দেবাংশুও সে কথাই বলছেন বারবার করে। কিন্তু এই হার থেকে কি শিক্ষা হলো আপনার? কোন জায়গায় গলতটা ছিল যে আরেকটু দিলে হয়তো ভালো হতো? আমি একথা মনে করি না আমাদের তরফ থেকে আর কিছু করা বাকি ছিল। আমি এইটুকু মনে করি 100% একজন মানুষের ক্ষমতা আমরা 200% করেছি। আমি এবং আমার যে টিম যারা ওখানে উপস্থিত ছিলেন, আমাদের অবজারভার যিনি এসেছিলেন, এবং আমার দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বোথ, তারা প্রত্যেকে, এবং অ্যাজ হোল যে টিম এবং ওখানকার তমলুকের কর্মীরা প্রত্যেকে মিলে যা পরিশ্রম করেছে, আমি মনে করি 200% করেছে। এর বেশি করা সম্ভবপর নয়। ফলে আমাদের দিক থেকে আর কিছুই ছিল না। মুশকিলটা যেটা হয়ে গেল, যেটার জন্য আফসোস লাগে আমার, ইলেকশনের জাস্ট 2 দিন আগে, 1.5 দিন আগে, আপনারও মনে আছে নন্দীগ্রামে একটা খুন হলো, একজন মহিলা খুন হয়ে গিয়েছিলেন। এবং সেই মহিলা খুন হওয়ার পর আমি ইলেকশনের শুরুতেই বলে দিয়েছিলাম, শুভেন্দুবাবু ভোটের আগে একটা খুন খারাপি করবেন, হয় নিজের কর্মীকে মারবেন, মেরে শহীদ করবেন, নাহলে আমাদের কাউকে মেরে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন। ঠিক সেটাই তিনি করলেন। ইলেকশনের ঠিক 2 দিন আগে একজন বিজেপি কর্মী মহিলা খুন হলেন। ঘটনাচক্রে গোটা লোকসভা এবং গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপি সেটা প্রচার করলো যে একটা নির্দিষ্ট ধর্মের মানুষের দ্বারা একটা নির্দিষ্ট ধর্মের মহিলা খুন হয়েছে। ওই শেষ 1.5 দিনে যে পোলারাইজেশনটা বিজেপি করলো, হিন্দু মুসলমানটা বিজেপি করলো, আমার মনে হয় এটা যদি 10 দিন আগেও বা 7 দিন আগেও হতো, আমরা লাস্ট 4-5 দিনে প্রচার করে সেটা কাউন্টার করতে পারতাম। কিন্তু 1.5 দিন আগে এরকম একটা ঘটনা ঘটে যাবে এবং টেলিভিশন মিডিয়াতে যেটা ব্যাপক প্রচার হলো নন্দীগ্রামে সেই খুনটা নিয়ে, আমার মনে হয় লাস্ট 1.5 দিনে গিয়ে ওটাই কোথাও গিয়ে পোলারাইজ করে দিয়েছিল ইলেকশনটাকে। সেটা আমার মনে হয় একটা আফসোসের জায়গা আমার আজও থেকে গেল, যে ওই ঘটনাটা যদি না ঘটতো। মানে এর জন্য আপনি তৈরি ছিলেন না? না, এটার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না যে ইলেকশনের 2 দিন আগে এরকম একটা ঘটনা, 1.5 দিনের আগে এরকম একটা ঘটনা ঘটবে। এই 1.5 দিনের মধ্যে যে হাওয়াটা ছড়িয়ে যায়, আপনি সেটাকে আটকাবেন কী করে? তার উপরে যদি এরকম ধর্মীয় বিদ্বেষের হাওয়া হয়, সেটাকে তো রোখা পসিবল নয়। তার উপরে পূর্ব মেদিনীপুরের লাগোয়া আমাদের রাজ্য হচ্ছে উড়িষ্যা, যে উড়িষ্যায় বিজেপি থাম্পিং মেজরিটি নিয়ে ক্ষমতা এসছে, আপনারা দেখেছেন। ফলে তারও একটা হাওয়া কোথাও গিয়ে হয়তো পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কাজ করেছে আমার বিশ্বাস। যেহেতু লাগোয়া, যেমন ধরুন পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের মাটিতে কিছু হলে তার একটা এফেক্ট বাংলাদেশে পড়ে, বর্ডারিং স্টেট হিসাবে, বা বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে তার একটা এফেক্ট পশ্চিমবঙ্গে পড়ে, বা যে স্বাভাবিকভাবে যে আমাদের ঝাড়খণ্ডে কিছু হলে তার এফেক্ট জঙ্গলমহল এলাকাতে পড়ে। তো সেরকমভাবেই আমার মনে হচ্ছে উড়িষ্যায় বিজেপির যে এত ভালো একটা ফলাফল, তার একটা এফেক্ট কোথাও গিয়ে পড়েছে। এবং তারই সঙ্গে ইলেকশনের 1.5 দিন আগে যে পোলারাইজেশন, এই যে খুনটাকে হিন্দু মুসলমান করে দেওয়া, এটা আমার মনে হয় কোথাও গিয়ে আমার আফসোসের জায়গা। বেশ, বিভিন্ন জায়গায় আপনাকে বলতে শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি মা হিসেবে দেখেন। এই এত বড় একটা ধাক্কা, বড় ধাক্কাই বলবো, কারণ জীবনের প্রথম ইলেকশনটা হেরে যাওয়া অন্তত সারা জীবন মনে থাকবে। সারা জীবনে আপনি প্রচুর ইলেকশন জিতলেও এই 2024টা মনে থাকবে, কারণ ওটা জীবনের প্রথম ইলেকশন। তারপরে কি দেখা হয়েছে দলনেত্রীর সঙ্গে? কথা হয়েছে? একদম। তিনি তো ওই জেতা হারা সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে একদিন মিটিং করেছিলেন, সেখানে আমি অবশ্যই উপস্থিত ছিলাম। এবং তিনি আমাদের প্রত্যেককে, যারা জিতেছেন যারা হেরেছেন, প্রত্যেকে কংগ্রাচুলেট করেছেন, তাদের লড়াইয়ের প্রশংসা করেছেন। সেইভাবে আমার সাথেও সেইটুকুনি যা কথাবার্তা হয়েছে। পরবর্তীকালে আর কোনো কথা হয়নি, সেই মুহূর্তেই হয়েছে। এবং তিনি স্বাভাবিকভাবে তারপরে তার প্রশাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ইলেকশনের পর্যালোচনার থেকে শুরু করে দলের অনেক কাজ রয়েছে। 42টা ক্যান্ডিডেটের মধ্যে তো আমি একটা ক্যান্ডিডেট, আলাদা করে আর কত কথা বলবো। ফলে সেই জায়গা থেকে দলনেত্রীর সঙ্গে কথা হয়েছেন। তবে আমি এইটুকু বলতে পারি, দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পার্সোনাল লেভেলেও যথেষ্ট পরিশ্রম করেছেন তমলুকের জন্য। কিন্তু একটা বিষয়, সূত্রের খবর, যে তথ্য আমাদের কাছে এসেছে, যে এই হারের পর দলনেত্রী বলেছিলেন যে দেবাংশু পুরোপুরি 100% দেয়নি, কোথাও একটু ফাঁকিবাজি করেছে। এবং তারপর আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ছবি, একের পর এক ভিডিও দেবাংশু পোস্ট করেছে। কোথাও কি একটু খারাপ লেগেছে? আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে মিডিয়া যে খবরটা সূত্রের খবর বলে আপনারা দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 100% দেয়নি এ কথা কোথাও বলেননি। আমরা সবাই ভেতরে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ একজন খবর দিয়েছিল যে আমি কোনো একদিন 12টার সময় প্রচারে বেরিয়েছিলাম। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জিজ্ঞাসা করলেন যে দেবাংশু তুই কি 12টার সময় প্রচারে বেরিয়েছিলি? আমি বললাম না দিদি, আমরা সকাল 8টা থেকেই প্রচারে বেরোতাম। ওইটুখানেই কথাটা শেষ। ওই একদিন 12টায় বেরিয়েছিলাম কিনা ওই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছেন, ওটাকেই মিডিয়া খবর করেছে যে আমি নাকি 12টায় রোজ প্রচারে বেরোতাম, 100% দিনই, এরকম কিচ্ছু ভেতরে ঘটেনি। এবং যেহেতু এই খবরটা মিডিয়াতে এভাবে ছড়িয়েছে, সেই কারণে আমি ফেসবুকে ক্লিয়ার করে পোস্ট করেছিলাম যে আমরা কিভাবে কোন রুটিনে তমলুকে প্রচার চালিয়েছি। আচ্ছা, এই যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বড়নগর বিধানসভা উপনির্বাচন থেকে তিনি জিতেছেন, কিন্তু এর আগে তিনি হেরে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে। এর আগে আমরা দেখেছিলাম বাঁকুড়া থেকে। তাহলে কি এবার বিধানসভাতে দেখা যাবে দেবাংশুকে? সেটা তো দল বলতে পারবে, আমি কি করে বলবো বলুন। দল মনে করেছে দেবাংশুকে লোকসভায় লড়ানো দরকার, দল লড়িয়েছে এবং আমি দলকে একটা মোটামুটি কিছুটা বেটার রেজাল্ট উপহার দিতে পেরেছি আশা করি।
এবার দল যদি মনে করে বিধানসভা নির্বাচনে কোথাও গিয়ে দেবাংশুকে দিয়ে লড়ানোর প্রয়োজন আছে, সেটা দলের ঠিক, আমরা দলের কর্মী, দল যেভাবে আমাদের চালনা করবে আমরা সেভাবে চালিত হব, এবং দল যেখানে মনে করবে যে আমাদের পরিশ্রম, আমাদের মেধা সেটা কাজে লাগতে পারে, আমরা সেখানে সেভাবে কাজে লাগাবো। বাকি সায়ন্তিকা, সে স্বাভাবিকভাবে সে রিওয়ার্ড পেয়েছে, কারণ সে যথেষ্ট পরিশ্রম করেছিল বাঁকুড়াতে গিয়ে হেরে যাওয়ার পরও 3 বছর সেখানে গিয়ে পরিশ্রম করেছিল, দল সেখানে তাকে দায়িত্ব দিয়েছিল। হয়তো সে এক্সপেক্ট করেছিল বাঁকুড়াতে টিকিট পাবে, সেটা হয়তো তার হয়নি, কিন্তু দল তাকে একটা অল্টারনেটিভ জায়গাতে, ভালো জায়গাতে দিয়ে আজকে এমএলএ করেছে। তো আমাদের দল প্রত্যেককেই তার মেরিট অনুযায়ী, তার মেধা অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী সেই পরিশ্রমের জায়গা ফেরত দেয়। এটা আমাদের দলের বলেই সম্ভব। কিন্তু দলে দেবাংশুর বিরোধী গোষ্ঠীও রয়েছে, কিন্তু আমি কতগুলো নাম বলবো, যেমন রাজন্যা, তৃণাঙ্কুর, এরকম বেশ কিছু নাম রয়েছে বিরোধী গোষ্ঠী, যে পরিচিত, এরকম যে সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসে যে দেবাংশুর বিরোধী, দলের মধ্যেই দেবাংশুর বিরোধী গোষ্ঠী, তারাও কি কোথাও কলকাঠিটা নেড়েছে? আমি আপনাদের নিশ্চিতভাবে বলছি, বিশ্বাস করুন, তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের ছাত্র সভাপতি, তার সাথে আমার অসাধারণ ভালো সম্পর্ক। রাজন্যা আমাদের বোনের মতো, নতুন উঠেছে, তার বক্তব্য মানুষ পছন্দ করছে, খুব ভালো সম্পর্ক। বিরোধী আমার সাথে দলে কারোর সঙ্গে একজন মানুষেরই যার সাথে আমার খারাপ সম্পর্ক দলের মধ্যে, বিশ্বাস করুন। এবং আমি আপনাকে বলছি, আমাদের ইলেকশনে, তমলুকের ইলেকশনে তৃণমূল ছাত্র পরিষদ, যার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেই তৃণমূল ছাত্র পরিষদও প্রচুর পরিশ্রম করেছে, এবং সেটা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশেই করেছে। ফলে এটা সম্পূর্ণ ভুয়ো কথা, সম্পূর্ণ ভুয়ো খবর। আমি আবার বলছি, আপনারা যে সূত্র থেকে খবর পেয়েছেন, সেই সূত্র কোথাও গিয়ে ড্যামেজ সূত্র, সেই সূত্রকে রিপেয়ার করার প্রয়োজন আছে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তাহলে এইরকম খবরটা এলো কেন যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেলেন দেবাংশু? না, সত্যি তো আমি ধরে যোগাযোগ নেই, তাহলে কি দল ছাড়তে চলেছেন দেবাংশু? এইরকম কানাঘুষো খবরগুলো কেন উঠে আসছে? বাবারে বাবা, দল, প্রথম কথা হচ্ছে, দল ছাড়ার মতো আমি খুব ক্ষুদ্র প্রাণী, আমার মতো ক্ষুদ্র প্রাণী দল ছাড়লো কি দলে থাকলো তাতে দলের কিচ্ছু যায় আসে না। অনেক বড় বড় নেতা, শুভেন্দু অধিকারীর মতো নেতা চলে যাওয়ার পর আমরা 215টা আসন নিয়ে জিতেছি। দল যদি একটা পাহাড় হয়, সেই পাহাড়ের একটা বালির টুকরো হচ্ছি আমি, সেই পাহাড়ের একটা পাথরের টুকরো হচ্ছি আমি। ফলে দেবাংশু দল ছাড়বে কি দলে থাকবে, এটা কোনো বিষয়ই হতে পারে না আলোচনার, কারণ এটাতে দলেরও কিছু যায় আসে না। ক্ষতি হলে যে ছাড়ছে তার ক্ষতি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক দেবাংশুর, এটা আমরা সবাই জানি, এবং এটা দেবাংশু বিভিন্ন সময় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন, কারণ দলের একজন তরুণ নেতা। কিন্তু দেবাংশুর কিছু কথা সামনে এসেছে, যে তিনি বলেছেন হারের পর যে দুনয়কয়ে পা দিয়ে চলছেন দলের কিছু নেতা। তারা কারা? না, কিছু নেতা বলতে, দেখুন, সব দলেই তো কিছু বিশ্বাসঘাতক থাকে। আমার দলেও আছে, বিজেপিতেও আছে, সিপিএমও আছে, কংগ্রেসেও আছে, যারা হয়তো শেষ মুহূর্তে বিক্রি হয়ে যান। তো আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে, তমলুকে আমরা যে লড়াই করেছি, সেখানে অঞ্চল স্তরে বা ব্লক স্তরে এমন কিছু নেতৃত্ব আছে, খুব ক্ষুদ্র স্তরে, যারা হয়তো কোথাও গিয়ে পারচেসড হয়ে গিয়ে থাকতে পারেন শেষ মুহূর্তে। সেই সন্দেহটা আমার হয়েছে, এবং সেই সন্দেহ নিয়ে আমি সেটা প্রকাশ্যে বলেছি, এবং দলকে যা রিপোর্ট দেওয়ার আমি আমার মতো করে দলকে সেটা জানিয়েছি, সংগঠনে যেখানে জানানোর আমি জানিয়েছি। এটা সব দলে থাকে, এটা খুব ন্যাচারাল ব্যাপার, এবং সেরকম কিছু মানুষ দু নৌকায় পা দিয়ে চলেন, যারা, এটা তো সব দলে থাকে, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার।